ইসরায়েলে মিসাইল হামলার 90% সফল দাবি করছে ইরান। চড়া মাশুল নেয়ার হুমকি নেতানিয়াহুর। আলোচনায় ইরানের হাইপারসনিক মিসাইল। শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। আলোচনা হবে সংস্কার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ। নরসিংদী জেলা ছাত্রদল সভাপতির নেতৃত্বে বার ভবনে হামলা, আইনজীবীদের মারধর। বসুন্ধরা, ওরিয়ন, বেক্সিমকো সহ 7 কোম্পানির শেয়ার কেনাবেচা হস্তান্তরে নিষেধাজ্ঞা। বেক্সিমকোর শেয়ার কারসাজিতে আড়ালের সুবিধাভোগীদের খোঁজার তাগিদ। পৃথক হত্যা মামলায় রিমান্ডে সালাম মুর্শিদি, কামাল নাসের, মেজবাউদ্দিন ও নজরুল ইসলাম মজুমদার। কারাগারে পাঠানো হলো ইকরামুল চৌধুরীকে। শুভ মহালয়ায় শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। দেবী পক্ষে দেশ জাতির কল্যাণ কামনায় পূজা অর্চনা। মায়া যেন সবার মঙ্গল করেন, আর আমরাও শান্তি চাই। কৃষ্ণ পক্ষের শেষ দিন, অর্থাৎ আজকে যে মহালয়া, সেই মহালয়ার সময়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল দিতমের। শুরুতে ইরান ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েলের ছোড়া মিসাইলগুলোর 90%ই লক্ষ্যভেদ করেছে, দাবি ইরানের সামরিক বাহিনীর। মঙ্গলবার রাতে রাজধানী তেল আবিব সহ 4টি টার্গেটে ছোড়ে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রথমবারের মতো ব্যবহৃত হয় হাইপারসনিক মিসাইল ফাতাহ। এই হামলার চড়া মাশুল দিতে হবে ইরানকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর আভাস, রাতেই হতে পারে হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার তেল আবিবকে লক্ষ্য করে কয়েক দফায় অন্তত 200 মিসাইল ছোড়ে তেহরান। জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে ইসরায়েলে পৌঁছায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলার কথা স্বীকার করেছে তেহরান তেল আবিব দুপক্ষই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ইসরায়েলের ভূখণ্ডে। ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান, এর জন্য তাদের চড়া মাশুল গুনতে হবে। তেহরানের প্রতি এই হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আত্মরক্ষা ও শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার লক্ষ্যে আমরা যে অবিচল তা বুঝতে পারছে না ইরান। সিনওয়ার ও দেইফও ধারণা করতে পারেনি, নাসরাল্লাহ মোহসেনও না। তেহরানে যারা বসে আছেন তারা বুঝবেন এবার। নিজেদের নীতি মেনে চলি আমরা। যারা আমাদের উপর হামলা চালায় পাল্টা জবাব পায় তারা। ইসরায়েলে ইরানের হামলার পর দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। ইসরায়েল থেকে স্থগিত করা হয়েছে সব ফ্লাইট। এর আগে গত এপ্রিলে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল ইরান। প্রায় 300 ড্রোন ও রকেট ছুড়েছিল তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। লেবানন সীমান্তে হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে প্রাণ গেছে ইসরায়েলের 8 সেনা সদস্যের। বুধবার লেবানন সীমান্তে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহত হন তারা। সেনাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইডিএফ। প্রকাশ করা হয়েছে নিহত 8 সেনার নাম, পরিচয়। গুরুতর আহত হয়েছেন আরও 5 ইসরায়েলি সেনা। মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। বিবৃতিতে বলা হয়, সীমিত পরিসরে নির্দিষ্ট টার্গেটে চলছে অপারেশন নর্দার্ন অ্যারোস। এরই মধ্যে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। চালানো হচ্ছে তল্লাশিও। এদিকে ইসরায়েলের হামলার পর আবারও আলোচনায় ইরানের মিসাইল সক্ষমতা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ 1-এর পাশাপাশি নতুন করে আলোচনা চলছে শাহাব 3 এবং খাইবার শেকানের মতো মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিয়েও। মঙ্গলবারের হামলায় মাঝারি ও দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের 4টি টার্গেটে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। দফায় দফায় মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েলি ভূখণ্ড। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুসারে এই হামলায় বিভিন্ন রেঞ্জের প্রায় 200 হাইপারসনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করেছে ইরান, যাদের মধ্যে আছে ফাত্তা 1, শাহাব 3, খাইবার শেকানের মতো শক্তিশালী সব মিসাইল।
তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে হাইপারসনিক মিসাইল ফাত্তা-1 নিয়ে। প্রথমবারের মতো এই মিসাইলটি ব্যবহার করল ইরান। হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্র ঘন্টায় পাড়ি দিতে পারে ৬,০০০ কিলোমিটারেরও বেশি। শব্দের গতির চেয়ে কমপক্ষে ৫ গুণ দ্রুত ছোটে বলে খুব সহজেই শনাক্ত করতে পারে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিখুঁতভাবে আঘাত হানতে পারে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। বিস্ফোরক বহন করতে পারে ৫৫০ কেজি পর্যন্ত। বিধ্বংসী এই হামলায় ব্যবহার করা আরেক মিসাইল শাহাব-3। মূলত শাহাব-3 এর নতুন সংস্করণ কাদার ও এমাদ মিসাইল দিয়ে চালানো হয়েছে হামলাটি। ১২০০ কেজি পর্যন্ত বিস্ফোরক ব্যবহার করতে পারে মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সফলভাবে আঘাত হানতে পারে প্রায় ২,০০০ কিলোমিটার দূরের টার্গেটেও। মঙ্গলবারের হামলায় ব্যবহৃত খাইবার শেখানো কম বিধ্বংসী নয়। মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক মিসাইল নিখুঁতভাবে ধ্বংস করতে পারে ১,৫০০ কিলোমিটার পর্যন্ত দূরের টার্গেটকে। বহন করতে পারে ৫০০ কেজি পর্যন্ত বিস্ফোরক। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার পর কেবল ইরানের ভান্ডারেই রয়েছে হাইপারসনিক মিসাইল। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর তথ্য মতে ইরানের ভান্ডারে আছে বিভিন্ন ধরনের ৩,০০০-এরও অধিক ক্ষেপণাস্ত্র। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। দর্শক, ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে ইরান থেকে যোগ দিচ্ছেন মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক আশিকুর রহমান। আশিকুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের আভাসে বলছে যে কোনো সময় হামলা করতে পারে ইসরায়েল। এক্ষেত্রে কি মনে হয় যে তেহরানও বাড়তি সতর্কতা নিয়েছে এবং এই লড়াইটি আসলে দীর্ঘায়িত হতে যাচ্ছে কিনা? গত রাত্রেই তো ইরানের সেনাপ্রধান এবং IRGC প্রধান এবং ইরানের আকাশ প্রতিরক্ষা যে ব্রিগেড রয়েছে তার প্রধান, তারা ঘোষণা করেছেন যে ইসরায়েল যদি ইরানে পাল্টা কোনো হামলা চালানোর সাহস দেখায়, সেক্ষেত্রে ইরান খুবই কড়া এবং একটা বড় ধরনের প্রতিক্রিয়া দেখাবে, যেটা গত কাল যে প্রতিক্রিয়াতে ইরান দেখিয়েছে তার থেকে অনেক বড় একটা প্রতিক্রিয়া হবে। এবং এই ব্যাপারে ইরানের পুরো আর্মি একটা রেড অ্যালার্টে রয়েছে এবং ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো খুবই হাই অ্যালার্টে রয়েছে। এবং ইরানের যারা সামরিক বাহিনীর অফিসার আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং ইরান একটা পুরোপুরি রকম প্রিপারেশনের মধ্যে রয়েছে। যদি ইসরায়েল হামলা করে সেক্ষেত্রে ইরানও পাল্টা হামলা করবে এবং ইসরায়েলের হামলাটাকে তারা প্রতিহত করার চেষ্টা করবে। আশিকুর রহমান, পুরো মধ্যপ্রাচ্যেই তো এটার একটা প্রভাব পড়তে যাচ্ছে, ঠিক কি ধরনের প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? মধ্যপ্রাচ্যে একটা রিজনাল ওয়ার হতে পারে এটাকে কেন্দ্র করে, কারণ ইসরায়েল তো দীর্ঘদিন ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং একটা পর একটা দেশে হামলা চালাচ্ছে। তারা ফিলিস্তিনে চালালো, তারপর এখন লেবাননে চালাচ্ছে, এরপরও তারা ইয়েমেন এবং অন্যান্য জায়গাতে হামলা করছে, মাঝে মাঝে চোরাগুপ্তা হামলা করছে, অ্যাসাসিনেশন করছে। ইরানের ভিতরে ইসমাইল হানিয়াকে তারা হত্যা করেছে। সুতরাং ইসরায়েল কিন্তু এই যুদ্ধটাকে ছড়িয়ে দিতে চাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোকে কিন্তু তারা আক্রান্ত করছে, যার ফলশ্রুতিতে এই ইসরায়েল এবং আমেরিকা যদি এক্ষেত্রে খুব বেশি আরো এই কাজগুলো চালিয়ে যায় তাহলে তাতে রিজনাল ওয়ার হতেই পারে এবং এটা হওয়ার দিকেই যাচ্ছে। এবং ইরানের সর্বশেষ এই সরাসরি ময়দানে নামার কারণে কিন্তু এই বিষয়টা আরো ঘনীভূত হয়েছে আশঙ্কাটা। আর ইরান যেহেতু এতদিন প্রতিরোধ যে যোদ্ধারা রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতো, কিন্তু সরাসরি ময়দানে আসার ব্যাপারটা তো ইরানের এইবারই হলো, আর এর আগের বার যে হামলাটা করেছিল। এখন ইসরায়েলের উপর ডিপেন্ড করছে, আমেরিকার উপর ডিপেন্ড করছে যে তারা কি যুদ্ধটাকে এসকেলেশনে নিতে চায় নাকি না তারা এখানেই থামিয়ে দিতে চাচ্ছে। যদি তারা এসকেলেশন করতে চায় তাহলে ইরানও প্রস্তুত হচ্ছে, পুরো প্রতিরোধ প্রস্তুত রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আশিকুর রহমান। ইরান থেকে যোগ দিয়েছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক এই গবেষক। এবারে নজর দেব দেশের খবরে। সন্ধ্যা থেকে রাজধানী ঢাকায় টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, পাশাপাশি বেড়েছে যানজটও। বৃষ্টির সবশেষ খবর জানাতে গ্রিন রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আজকে তো বেশ বৃষ্টি প্রায় সারাদিন, ইনফ্যাক্ট আমি নিজেও আসার সময় বৃষ্টিতে ভিজতে হয়েছে, যানজটও অনেক বেড়েছে। এই মুহূর্তের কি পরিস্থিতি দেখছেন? তিতিমির মুহূর্ত যেহেতু সন্ধ্যার পরপরই বৃষ্টিটি শুরু হয় এবং মুষলধারায় বৃষ্টি বলা চলে, এবং সেই যে 1 ঘন্টার টানা বৃষ্টি এবং এই বৃষ্টিতে মূলত নগর জুড়ে ভয়াবহ একরকম পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল যেই এলাকাগুলোতে রয়েছে সেই এলাকাগুলোতে একটি ভয়ঙ্কর অসহনীয় ভোগান্তির যে চিত্র সেই চিত্র আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে গ্রিন রোড, আমি যেই এলাকাটিতে রয়েছি এই এলাকাটিতে হাঁটু সমান পানিতে আসলে মারিয়ে যারা
অফিস ফেরত বা অফিস শেষে বের হয়েছেন বাসায় ফেরার জন্য, তাদেরকে এই অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। এবং এটি যেহেতু একটি বেশিরভাগ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এই এলাকাটিতে, অফিস ফেরতের পাশাপাশি অনেক মানুষই আসলে হাসপাতালে এসেছিলেন, তাদেরকেও চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রিন রোডের যে মোড়টি রয়েছে, এখান থেকে ল্যাব এইড হাসপাতাল পর্যন্ত পুরো রাস্তাটিতে আসলে হাঁটু সমান পানি, এবং যেহেতু পানি সেই কারণে যানজটও তৈরি হয়েছে দীর্ঘ, এবং এই দীর্ঘ যানজট পেরিয়ে আসলে মানুষজনকে ঘরমুখ বা ঘরে ফিরতে হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে আরেকটি বিষয় যেটি হয়েছে যে যানবাহনের যে সংকট, সেই সংকটটি তৈরি হয়েছে। যানবাহন সংকটের কারণে অনেকেই দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা আসলে রাস্তায় দাঁড়িয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন, কিন্তু যানবাহন পাচ্ছেন না, এবং যানবাহনের ভাড়াও দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলে বলা যায় যে এই যে বৃষ্টি সন্ধ্যার পর থেকে, এই বৃষ্টি যেমন স্বস্তি এনেছে, তার পাশাপাশি ভোগান্তিও চরম বাড়িয়ে দিয়েছে। ঠিক তাই সবুজ, আপনার পেছনে দেখছিলাম একজন ডিভাইডার থেকে আসলে কোন পাশে যাবেন যেতে পারছিলেন না। জানি না রাজধানী থেকে এই সংকট কবে দূর হবে। ধন্যবাদ সবুজ আপনাকে। আমরা একটু অন্যান্য খবরে নজর দেব। শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। মূলত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ। কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে তাদের অবহিতও করা হবে। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, 2-3 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ 6টি সংস্কার কমিশন গঠন হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, নেওয়া হবে তাদের পরামর্শ। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই 3য় দফায় এই আলোচনা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর 2 দফায় বৈঠক হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যেখানে আলোচনা হয় দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে রাষ্ট্র সংস্কার নিয়ে। তবে 2 দফার ওই আলোচনায় সবার নজর ছিল জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দাবি ছিল যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের। রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার সাথে বৈঠকের পর অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সহ দেশের 6টি সেক্টরে সংস্কারের লক্ষ্যে 6 জনকে প্রধান করে কমিশন গঠন করে, যে কমিশন 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা। এরই মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার। আগামী শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে 3য় দফার এই বৈঠকে মূলত আলোচনা হবে 6টি সংস্কার কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে। শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আগামী 2-3 দিনের মধ্যে 6টি পূর্ণাঙ্গ সংস্কার কমিশন গঠন হবে। দেশের সার্বিক পরিস্থিতিও গুরুত্ব পাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায়। দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং পরে তাদের পরামর্শ নেওয়া হবে। কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। এখন যেটা হচ্ছে যে যারা কমিশনের মেম্বার হবেন, অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে। এই বিষয়গুলো এটা পলিটিক্যাল টক্সের উপরে ডিপেন্ড করছে না। তবে শনিবার থেকে শুরু হওয়া আলোচনা কয়দিন ব্যাপী বা কতগুলো রাজনৈতিক দল আলোচনায় ডাক পাবে তা পরবর্তীতে জানানো হবে বলে জানান প্রেস সচিব। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজনৈতিক দলগুলোর সাথে তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। মহানন্দা সেতুর টোল নিয়ে তুঘলকি কাণ্ড চাঁপাইনবাবগঞ্জে। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে টোলঘর। পুলিশ জানায়, সকালে টোল নিয়ে পলিটেকনিকের শিক্ষার্থী শাকিলের সাথে আদায়কারীদের কথা কাটাকাটি হয়। এরই জেরে ওই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। এই খবর ছড়িয়ে পড়লে বিকেলে সেখানে জড়ো হয় শাকিলের সহপাঠীরা। টোলঘরে হামলা ভাঙচুরের পর দেয়া হয় আগুন। এতে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজট। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের যে অসুবিধা বা সমস্যার কথা সুন্দরভাবে একটা দরখাস্ত দেবে। আমরা এই দরখাস্তের পূর্ণাঙ্গ তদন্ত করে যারা এর সাথে আদ্যপান্ত জড়িত এটা আমরা উদ্ঘাটন করব, আর সেটা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত
টোলের কার্যক্রম বন্ধ থাকবে। নরসিংদীতে আইনজীবী সমিতিতে ঢুকে হামলা ভাঙচুর চালালো একদল দুর্বৃত্ত। এতে 5 আইনজীবী আহত হয়েছেন। একটি হত্যা মামলাকে কেন্দ্র করে জেলা ছাত্রদল সভাপতির নেতৃত্বে হামলা বলে অভিযোগ করেছেন আইনজীবীরা। আদালত বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ বিষয়ে বক্তব্য পাওয়া না গেলেও ভিডিওতে ছাত্র জনতার আন্দোলন ঘিরে নানান বার্তা দিয়েছেন সিদ্দিকুর রহমান নাহিদ। নরসিংদী আইনজীবী সমিতি ভবন, দ্বিতীয় তলায় সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজমুল ইসলামের কক্ষ। বুধবার বিকেল 4:15টায় সেখানে অতর্কিত হামলা ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। সে সময় নিজ কক্ষেই বসেছিলেন নাজমুল ইসলাম। তার উপর হামলার চেষ্টা হয়, রক্ষা করেন অন্য আইনজীবীরা। এ সময় তাদের উপর চড়াও হয় দুর্বৃত্তরা। হামলায় আহত হন অন্তত 5 আইনজীবী। তারা হলেন হাসান আল মামুন, মোহাম্মদ আলী টুটুল, আল আমিন, আনিস ও নাসরিন আক্তার। এই হামলার জন্য জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে দায়ী করেছেন আইনজীবী সমিতির সভাপতি। হঠাৎ অতর্কিতভাবে নাহিদ ছাত্রদলের যে সভাপতি, তার নেতৃত্বে 30 থেকে 40 জন ছেলেমেয়ে হঠাৎ করে আমার রুমের ভিতরে ঢোকার চেষ্টা করছি। 10-20 জন ঢুকে গেছে একেবারে। ঢোকার পরে কোনো কথাবার্তা নেই, কিছু নেই। তো রুমে ছিল মামুন, ছিল জুনিয়র আমার, ওরে নির্মমভাবে মারপিট শুরু করে। ছাত্র আন্দোলনে শাওন নামে এক যুবক নিহতের ঘটনায় মঙ্গলবার মাধবদী থানায় সমিতির সভাপতি সহ 7 আইনজীবীর নামে হত্যা মামলা করে তার ভাই। সেই মামলাকে কেন্দ্র করে এই হামলা বলে দাবি করছেন আইনজীবীরা। বিএনপি নেতা না, তারা ছাত্রদল যুবদল কর্মী, তারা সমিতির প্রেসিডেন্ট স্যারের রুমে ঢুকে ওনার সাথে যারা ছিল ওনার জুনিয়র 5 জনকে মারপিট করে। একটা মামলা হয়েছে, আমাদের এ বিষয়ে জানতে যোগাযোগ করেও পাওয়া যায়নি জেলা ছাত্রদল সভাপতিকে। ঘটনার পরপর নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে ছাত্র জনতার আন্দোলন নিয়ে নানা বার্তা দেন সিদ্দিকুর রহমান নাহিদ। আওয়ামী লীগের যে 2 সরকারটা ছিল, এরা আপনার হচ্ছে গিয়ে এখনো রয়ে গেছে। আমরা শান্তিপূর্ণ দেশটার তারেক রহমানের নির্দেশে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের স্থানীয় অভিভাবক খায়রুল কবির খোকনের নির্দেশে আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। আমরা সকল নাশকতা প্রতিরোধে আমরা ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আদালত বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বেক্সিমকো সহ আলোচিত 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় এবং উপহার হিসেবে স্থানান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কোম্পানিগুলো হলো বসুন্ধরা, ওরিয়ন, সামিট, বেক্সিমকো, এসালম, নাসা গ্রুপ এবং ফিনান্সিয়াল সার্ভিস নগদ হিসেবে পরিচিত থার্ড ওয়েভ টেকনোলজিস। রোববার রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি যৌথ মূলধন কোম্পানি এবং ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধকের কাছে পাঠানো হয়েছে। বলা হয়, আয়কর আইন অনুসারে এনবিআর কর ফাঁকি রোধে সম্পত্তির অন্তর্বর্তীকালীন ক্রোক বা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ক্ষমতা সংরক্ষণ করে। জনস্বার্থে এসব কোম্পানির শেয়ার স্থানান্তর অবিলম্বে স্থগিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বেক্সিমকোর শেয়ার কারসাজিতে বিও হিসেবের আড়ালে প্রকৃত সুবিধাভোগীদের খুঁজে বের করা জরুরি। পরপর 2 বছর এমন কারসাজি করে দাম বাড়ানোর ঘটনায় বেক্সিমকো কর্তৃপক্ষের দায়ও তদন্ত করার পরামর্শ বিশ্লেষকদের। প্রাথমিকভাবে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা জরিমানার ঘটনাকে ইতিবাচক বলছেন তারা। এতে আর্থিক খাতের অপরাধীরা সতর্ক হবে বলে আশা করেন বিশ্লেষকরা। বেক্সিমকোর শেয়ার কারসাজি করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। বিএসইসির আইন লঙ্ঘন করে অনৈতিক মুনাফা করে তারা। তদন্তে ধরা পড়েছে চক্রটি একাধিক ব্রোকারেজ হাউসে বিও হিসাব খুলে দাম বাড়ায় শেয়ারের। প্রতিবেদনের উপর ভিত্তি করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় নিয়ন্ত্রক সংস্থা। 4 জনকে জরিমানা করা হয় 244 কোটি টাকা। সবচেয়ে বেশি 125 কোটি টাকা জরিমানা হয় মুশফিকুর রহমানের। একই অপরাধে 5 প্রতিষ্ঠানের জরিমানা 184 কোটি টাকা। সবচেয়ে বেশি দায় পড়েছে ক্রিসেন্ট লিমিটেড এবং এআরটি ইন্টারন্যাশনালের। আমার মনে হয় যে নিয়ন্ত্রক সংস্থা বাজারে একটা বার্তা দিতে চেয়েছে যে তারা কোনো রকমের কারসাজি সহ্য করবে না এবং তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এটা মার্কেটে একটা স্ট্রং মেসেজ ক্যারি করবে। এরকম আপনার হচ্ছে একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দিয়ে
বাজারে একটা বার্তা দিতে চায় যে এখানে দুষ্টদের লালন পালন হবে না, তাহলে সেটা কিন্তু বাজারের জন্য দীর্ঘমেয়াদে ভালো ফল আসবে। 2021 সালে প্রথম দফায় ঘটে কারসাজি, পরের বছর 2022 সালেও অপকর্ম করে চক্রটি। এর মাধ্যমে পৌনে 500 কোটি টাকা হাতিয়ে নেন পুঁজিবাজার থেকে। বিশ্লেষকরা বলছেন, প্রকৃত বিয় হিসাবের আড়ালে প্রকৃত সুবিধাভোগী কারা তা খুঁজে বের করা জরুরি। যেসব পার্টিকে এখানে পেনালাইজ করা হয়েছে তারাই প্রকৃত দোষী কিনা এবং তাদেরকে যেভাবে নির্ধারণ করা হয়েছে এই পন্থাটা ঠিকঠাক আছে কিনা, কারণ এটা নিয়ে পরবর্তীতে যেন প্রশ্ন না উঠে বা উচ্চতর আদালতে গেলে এটাকে যেন সাস্টেইন করানো যায়, এজন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার একটা প্রয়োজন আছে। যদি পেনাল্টি হিউজ করেন এই লোকগুলোকে যাদের নাম ব্যবহার করা হয়েছে, এবং যদি এমন হয় যে তাদের আসলে তেমন কোনো অস্তিত্ব নাই, তারা নাম না জানা লোক, তাহলে কিন্তু আপনার যে পেনাল্টি করলেন এটা কার্যকর হবে না। সুতরাং আপনাকে এটা অনেক তদন্তের প্রয়োজন এবং খুঁজে বের করতে হবে এই মূল কারসাজির নায়কটা কে। শেয়ার কারসাজিতে বেক্সিমকো কর্তৃপক্ষের কোনো দায় আছে কিনা তা খুঁজে দেখার পরামর্শ বিশ্লেষকদের। যে সমস্ত কোম্পানি নিয়ে কারসাজি হচ্ছে তাদের যারা মালিক পক্ষ বা বোর্ড অফ ডাইরেক্টরস যারা আছে তাদের কিছু সহযোগিতা নিয়ে হয়তো কারসাজিটা হয়। সুতরাং সেখানে কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেটাও ভালোভাবে খুঁজে দেখা উচিত। যে বেক্সিমকোর কথা বলা হচ্ছে এরা তো দীর্ঘদিন যাবৎ শেয়ার মার্কেটের কারসাজিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে না পারলে পুঁজিবাজারে কারসাজি বন্ধ হবে না বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেটার সাকিব আল হাসান তার ব্যবসা প্রতিষ্ঠান এবং স্ত্রীর ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার এক চিঠিতে BFIU 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাকিব এবং তার স্ত্রী এবং প্রতিষ্ঠানের নামে থাকা যাবতীয় হিসাবের তথ্য পাঠাতে বলেছে। এছাড়া আলোচিত শেয়ার ব্যবসায়ী আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতবর, হিরুর ভাই মোহাম্মদ বাশার, বোন কনিকা আফরোজ এবং ব্যবসায়ী নাজমুল বাশার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। 2023 সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক সংসদ সদস্য সালাম মোর্শেদি, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী এবং সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। ছাত্র জনতার আন্দোলন দমাতে 4 জন জড়িত বলে মামলার শুনানিতে উল্লেখ করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রাবাড়ী থানার ইমন হোসেন হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আর আদাবর থানায় রুবেল হত্যা মামলায় খুলনা 4 আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদির হয়েছে 2 দিনের রিমান্ড। এছাড়া পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীর 4 দিন ও সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই 4 জনকে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। কামাল আব্দুল নাসের, আপনারা জানেন যে ছাত্র বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সময় আপনারা জানেন যে শাহবাগে এই আন্দোলনের পক্ষে যারা আমাদের চলচ্চিত্র এবং নাট্য জগতে তারা জড়িত যে ভাই বোনরা অংশগ্রহণ করেছিল, তাদের বিরুদ্ধে সরকারের মদতপুষ্ট যারা তারা সেখানে আক্রমণ করে। রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলায় আসামি করা হচ্ছে বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। ডক্টর কামাল নাসের চৌধুরীকে পল্টন থানার একটি মামলায় 10 দিন রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা আদালতে শুনানি করেছি, তার জামিন প্রার্থনা করেছি। সাবেক সচিব মেজবাউদ্দিন সাহেব, যিনি অফিসার্স ক্লাবের 3বার নির্বাচিত ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, তাকে পল্টন থানার 2 বছর আগের একটি মামলায় তাকে ধরানো হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে পৃথক 2 মামলায় 7 দিন রিমান্ড দিয়েছে আদালত। নবাবগঞ্জ ও দোহার থানার বিস্ফোরক ও হত্যা চেষ্টার 2 মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
রিমান্ড মঞ্জুর করেন। যেহেতু সেই 1 নম্বর আসামি এবং তার প্রত্যক্ষ সহযোগিতা এবং অর্থে এই ধরনের আন্দোলনের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকাল 7:15টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে হাজির করা হয়। বিচারক বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতরাতে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে 26,200 মার্কিন ডলার, 2,100 সিঙ্গাপুরের মুদ্রা এবং বাংলাদেশি 10 লাখ টাকা উদ্ধার করা হয়। একরামুলের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা এবং সোনাইমুড়ি থানায় আরেকটি হত্যা মামলা সহ মোট 4টি মামলা রয়েছে। রাজশাহী 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা এবং হত্যা মামলায় আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তাকে ঢাকার ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। সেনাবাহিনীর আশ্বাসে অবশেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল এলাকায় অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা। দুপুর থেকে শুরু হয়েছে যান চলাচল। বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা সোমবার সকাল থেকে বাইপাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। এদিকে গাজীপুরের ভোগড়ায় সড়ক অবরোধ করে পোশাক কারখানায় চাকরি প্রত্যাশী যুবকরা। নিরাপত্তাজনিত কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। 52 ঘন্টা পর সচল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশ। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল শুরু হয়, স্বস্তি ফিরেছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে। এক জায়গায় বসা, কোনো দিক লড়াচড়াও করতে পারি নাই, ঠিকমতো ঘুমাইতে পারি নাই, খাওয়া দাওয়া করতে পারি নাই। রাস্তাটা খুলছে, আমাদের জন্য খুবই উপকার হয়েছে, ভালো হয়েছে। রাস্তা খুলছে, আল্লাহর রহমতে অনেক খুশি হয়েছি। আমি সব জায়গায় যেতে পারবো। লে অফ থাকা বার্ডস গ্রুপের 4টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সোমবার সকাল থেকে বাইপাইল এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যানজট ছড়িয়ে পড়ায় বিকল্প সড়কেও দেখা দেয় দুর্ভোগ। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের দাবি মেনে নেয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনরতরা। যেহেতু সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিছে, আমরা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। সেনাবাহিনী আমাদের আশ্বাস দিছে এবং কি ঘন্টা 3 আগেই এমডি সাহেবের চেয়ারম্যান স্যারের ধরা হয়েছে। যখন এরা আশ্বাস দিছে, হ্যাঁ আমরা খুশি। যখন টাকা পাবো তখন আমরা পুরো খুশি। সবাই মিলে অনেক প্রচেষ্টা করে আমরা আজকে যানজটটা সরাতে পেরেছি এবং এই মুহূর্তে গাড়ি চলমান রয়েছে। দেনার যেগুলো আছে 1 মাসের বেতন সহ আরও যে পাওনাগুলো আছে সেগুলো দ্রুতই মালিক পক্ষ দেওয়া হবে। এদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় দফায় দফায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানায় চাকরি প্রত্যাশী যুবকরা। তারা নারী শ্রমিকদের সমসংখ্যক নিয়োগের দাবি জানায়। এক পর্যায়ে এই বিক্ষোভে যোগ দেয় গার্মেন্টসের চাকরিচ্যুত কর্মীরাও। ছেলে নিয়োগ বন্ধ, ঠিক আছে, মেয়েদের নেই, অসংখ্য মেয়ে নেই, ছেলেদের কোনো নিয়োগ নাই। আমাদের ছেলেরা চাকরি পাচ্ছি না, কাজ জানা সত্য, ঠিক আছে। আমাদের শুধু একটাই দাবি, ছেলেদের মেয়েদের সবাই সমান অধিকার চাকরি হবে, এটা আমাদের শুধু দাবি। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনীর টহল টিম ধাওয়া দিলে সরে যায় তারা। নিরাপত্তাজনিত কারণে গাজীপুরের অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। ডেঙ্গু পরিস্থিতি গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1017 জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 33,099 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 174 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 1054 জন ডেঙ্গু রোগী। চলতি বছর হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছেন 29,475 জন।
সেনাবাহিনীর বগুড়া এরিয়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরে সেনা সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। লেফটেন্যান্ট তানজিম সারওয়ারের নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সেনাপ্রধান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নানান দিক নির্দেশনা দেন জেনারেল ওয়াকারুজ্জামান। বগুড়া আর্মি মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন তিনি। পরে ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। 5ই আগস্টের পর সারা দেশে কারাগার থেকে পালানো বেশিরভাগ আসামি ফিরলেও এখনও অনেকে পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। বিকেলে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। জানান, লুট হওয়া কিছু অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারা মহাপরিদর্শক আরও বলেন, কারাগার নির্মাণে অপারগ হলে তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। এছাড়া কারাগারে বন্দীদের তালিকায় খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বৃদ্ধির জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেয়া আছে বলেও জানান তিনি। আজ শুভ মহালয়া। শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। ভোর থেকেই মন্দিরে মন্দিরে চলে দেবীকে আবাহনের বন্দনা। ছিল চণ্ডীপাঠ, যজ্ঞ আর তর্পণ প্রদানের মতো শুদ্ধাচার। ভক্তদের আশা, দেবীর আগমনের মধ্য দিয়ে পৃথিবী থেকে দূর হবে অশুভ সব শক্তি। ঢাক, শঙ্খ ও কাঁসার ধ্বনি জানান দিচ্ছে মর্তলোকে দেবী দুর্গার আগমনে। অবসান ঘটল সনাতন ধর্মাবলম্বীদের 1 বছরের অপেক্ষা। শুরু হলো দুর্গোৎসবের ক্ষণ গণনা। পুরাণ মতে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা লগ্নেই মহালয়া। ভক্তদের বিশ্বাস, দেবী দুর্গা তাদের প্রধান আশ্রয়। তাই বন্দনা ও চণ্ডীপাঠে শুরু হয় মহালয়ার ভোর। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ছিল সাংস্কৃতিক নানা আয়োজন। একই সাথে শাস্ত্রমতে তিল তর্পণ, ঘট স্থাপন আর পূজা অর্চনা করা হয়। তর্পণ, চণ্ডীপাঠ, তারপরে দেবীর যে আগমন বার্তা, এইটা দিয়েই আসলে শরতের যে একটা আভাস, সেটা দিয়েই বোঝা যায় আর কি। সকাল 9:30টায় ঢাকেশ্বরী মন্দিরের বেলতলায় শুরু হয় পূজার মূল আচার। বেলপাতা, ফুল এবং ফলের সমাহারের মাধ্যমে ভক্তরা করেন আরাধনা। 6 দিন পর শুরু হবে দুর্গোৎসব। আমরা একটা আতঙ্কের মধ্যে আছে, আমরা হিন্দু, আমাদের উপর একটু বেশি সবসময় চাপ করে থাকে। অল ওভার পুজোর প্রস্তুতি ভালোই, এখন বাদবাকিটা দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করছে পুজোর অবস্থা কেমন হয়। উৎসবমুখর পরিবেশেও রয়েছে নিরাপত্তার শঙ্কা। সব দূরে ঠেলে মঙ্গলেরই জয় হবে, এমনই বিশ্বাস ভক্তদের। আজ রাত 9:30টায় শেষ হবে আমাদের কৃষ্ণপক্ষের শেষ দিন, অর্থাৎ আজকে যে মহালয়া, সেই মহালয়ার সময়। পূজা শেষে শুরু হয় যজ্ঞ। সমবেত ভক্তরা অংশ নেন অঞ্জলি দানে। এবছর দেবী দুর্গা মর্তে আসবেন দোলা বা পালকিতে, আর বিদায় নেবেন ঘটক বা ঘোড়ায় চড়ে। শাস্ত্র অনুযায়ী এই 2 বাহনই সমাজের জন্য বয়ে আনে অশনি সংকেত। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন 1 রোহিঙ্গা, আহত হয়েছেন আরও 5 জন। বিকেলে উখিয়ার 14 ও 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাকিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন 8-এর পুলিশ সুপার আমির জাফর জানান, এ সময় উভয় পক্ষের মধ্যে 20 থেকে 25 রাউন্ড গুলি বিনিময় হয়। এতে আহত হয় অন্তত 6 রোহিঙ্গা। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুর রহমান নামের একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।